তো ঝামেলা হয়ে যায়। হুম। আমরা প্রথমে 8086 পড়ছিলাম, তাই না? এর সবকিছু মোটামুটি পড়ছি আমরা। সবকিছু না, বাট অনেক কিছু পড়ছি। এরপরে আমরা 8255 পড়লাম। পড়লাম না? এটা ছিল হচ্ছে প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস। এটার কাজ ছিল হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসের জন্য পোর্ট প্রোভাইড করা। 8255 এর কথা বলতেছি। এরপর আমরা পড়লাম 8259। 8259 এর কাজ কি ছিল? নাম্বার অফ ইন্টারাপ্টিং ডিভাইস বাড়ানো। যেহেতু শুধুমাত্র দুইটা ইন্টারাপ্ট পিন আছে প্রসেসরে, এনএমআই এবং আইএনটিআর, সো দুইটার বেশি তো ডিভাইস আমি কানেক্ট করতে পারবো না যদি আমি ডিরেক্ট ইন্টারাপ্টিং পিনে কানেক্ট করি। এজন্য মধ্যবর্তী মিডিয়াম হিসেবে আমরা 8259 ইউজ করতেছিলাম। এখানে যে 8টা পিন আছে, সেই 8টা পিনে আমি 8টা ডিভাইস কানেক্ট করতে পারি। আর যদি 8টাতেও আমার না হয়, তখন আমি চাইলে ক্যাসকেড কনফিগারেশন বা মাস্টার স্লেভ কনফিগারেশন কানেক্ট ইউজ করতে পারি, যেখানে আমি 8টা পিনে চাইলে কি করতে পারি, ডিভাইস না কানেক্ট করে নতুন 8259 কানেক্ট করতে পারি। তাহলে ওই নতুন 8259 এ আবার 8টা করে পিন থাকবে, সেখানে আমি আমার ইচ্ছা মতো ডিভাইস কানেক্ট করতে পারবো। তার মানে ইন্টারাপ্টিং ডিভাইস অনেক বেড়ে যাচ্ছে, আমি আমার ইচ্ছা মতো ইউজ করতে পারতেছি। আচ্ছা, এখন দেখেন আমাদের যেটা এখন পড়বো সেটা হচ্ছে 8254 বা 8253। আমরা 8254 বা 8253 কেন বলতেছি? কারণ এই দুইটা আইসি 54 হোক বা 53 হোক, এদের মধ্যে ডিফারেন্স খুবই কম। ঠিক আছে, মানে সিমিলারিটি সব থেকে বেশি জাস্ট একটা দুইটা পার্থক্য আছে, আর সবকিছু সেম। কোন কোন ভার্সিটিতে 8254 পড়ানো হয়, কোন কোন ভার্সিটিতে 8253 পড়ানো হয়, কিন্তু পার্থক্য খুবই সামান্য এবং আমি সেটা বলবো। তার আগে দেখেন এই দুইটা কেন লাগে সেটা আমার মনে হয় আমি বোঝানোর যথেষ্ট চেষ্টা করছি, যে 8255 কেন লাগে, 8259 কেন লাগে। এখন আসছে 8254 বা 53, যেটাই বলি না কেন, এটা কেন লাগে। এটা হচ্ছে প্রোগ্রামেবল ইন্টারভাল টাইমার বা পিআইটি। পিআইটি, তাই না? 8255 ছিল কি? পিপিআই, প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস। আর 8259 কি ছিল? পিআইসি, প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার। ঠিক আছে, প্রোগ্রামেবল ইন্টারভাল টাইমার যেটা বা 8254 যেটা, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ টাইমার আইসি। কি এটা? টাইমার আইসি। এটার কাজ হচ্ছে, সহজ করে যদি বলতে যাই, এটার কাজ হচ্ছে ডিলে কাউন্ট করা, টাইম ডিলে কাউন্ট করা। এখন ধরেন আমরা বিভিন্ন প্রোগ্রাম শিখছিলাম, তাই না? পেরিফেরালের প্রোগ্রাম গুলো যখন শিখছি, ডট ম্যাট্রিক্স বা এলইডি, সেক্ষেত্রে আমরা ডিলে লুপ তৈরি করছিলাম। আপনাদের মনে আছে ডিলে লুপের কথা? জি ম্যাম। ডিলে লুপ যে বানাইছিলাম, তো ওইখানেও তো আসলে আমরা টাইম ডিলেই তৈরি করি, তাই না? এবং আমরা ডিলে লুপের লুপ কতবার ঘোরাচ্ছি তার উপর ডিপেন্ড করে চাইলে টাইমটা কমাতে পারি বা চাইলে টাইমটা বাড়াতে পারি। তো ওইখানেও আমরা টাইম ডিলে কিন্তু তৈরি করছি। তার জন্য কি কোনো আইসি লাগছিল? যখন না আমরা ল্যাবে তৈরি করছি, তার জন্য কি আলাদা কোনো আইসি লাগছে? আমি এরকম কিছু বলছিলাম যেটার জন্য আলাদা আইসি লাগবে? না ম্যাম। লাগেনি তো, তাই না? তাহলে দেখেন আমরা ডিলে কিন্তু আইসি, আলাদা টাইমার আইসি ছাড়াই ডিলে তৈরি করতে পারতেছি। তাহলে আমি কেন আবার আপনাদের এই টাইমার আইসি নিয়ে পড়াচ্ছি? কি দরকার এই হার্ডওয়্যার? আসলে কি দরকার, যেহেতু সফটওয়্যার ডিলে আমি তৈরি করতে পারতেছি, আমার হার্ডওয়্যার ডিলের কি দরকার? আপনাদের কি মনে হয়? নাকি কোনো প্রয়োজন নাই, আমি এমনি এমনি আপনাদের মাথা খাচ্ছি? হুম? কোনো না কোনো প্রয়োজন তো আছে, নাইলে তো আর এটা আসতো না, তাই না? সফটওয়্যার ডিলে দিয়ে কাজ হয়ে যেত, যেটা আমরা প্রোগ্রাম লিখে করতেছি। তাহলে এই হার্ডওয়্যার আইসি কি দরকার ডিলে তৈরির জন্য? দেখেন একটু চিন্তা করেন, ধরেন যখন আমি ডিলের জন্য প্রোগ্রাম লিখতেছি, প্রোগ্রাম লিখে যখন আমি ডিলে তৈরি করতেছি, সেটাই তো সফটওয়্যার ডিলে, তাই না? তো এই প্রোগ্রামটা এক্সিকিউশন কে করতেছে, ডিলেটা তৈরি কে করতেছে বলেন তো? যখন আমি ডিলে লুপ তৈরি করতেছি, ডিলে তৈরি করতেছি, এই যতবার ডিলে তৈরি করতেছি, ডিলে লুপ এক্সিকিউশন করতে হচ্ছে না? কে করতেছে এক্সিকিউশন? এনওপি। বাবা, এনওপি তো ইনস্ট্রাকশন, বাট এক্সিকিউশন কে করতেছে? ডিলে লুপটাকে, ওই ডিলে প্রোগ্রামটাকে বা ডিলে সাবরুটিনটাকে এক্সিকিউশন কে করতেছে? আল্লাহ, মাথা নষ্ট হয়ে গেছে সবগুলার প্রসেসর। না?
প্রসেসর এক্সিকিউশন করতেছে, তো এটা বলতে এতক্ষণ লাগে? এক্সিকিউশন কে করতেছে? প্রোগ্রাম। প্রসেসর। প্রসেসর এক্সিকিউশন করতেছে না। তার মানে যতক্ষণ ডিলে তৈরি হচ্ছে বা যতবার ডিলে তৈরি হচ্ছে, এটার সময় প্রসেসরকে কিন্তু এই ডিলে লুপ এক্সিকিউশন করতে হচ্ছে। ওই যে আপনারা বললেন ম্যাম নপ ইনস্ট্রাকশন দিয়ে ডিলে লুপ লিখছেন, তাই না? এক্সিকিউশন কে করতেছে? নপ ইনস্ট্রাকশন। প্রসেসর না এক্সিকিউশন করতেছে? তাহলে ওই টাইমে প্রসেসর বিজি থাকতেছে, কারণ সে ডিলে লুপ তৈরি করতেছে। কিন্তু যদি এরকম হয় যে আপনি অন্য কোন একটা আইসি কে, অন্য কোন একটা হার্ডওয়্যারকে ডিলে তৈরি করার দায়িত্ব দিয়ে দিলেন যে ভাই তুমি ডিলে তৈরি করো, তুমি বসে বসে টাইম দিলে গুনবা যে কতক্ষণ সময় গেল, তাহলে কি প্রসেসর ওই টাইমে ফ্রি থাকতে পারবে না? সে অন্য কাজ করতে পারবে, তাই তো? যে কাজটা প্রসেসর করতেছিল, সেই কাজটা যদি অন্য কাউকে দিয়ে দেওয়া হয়, তার মানে কি প্রসেসর তখন ফ্রি হয়ে গেল, সে চাইলে তখন অন্য কাজ করতে পারবে। তো এটাই হচ্ছে হার্ডওয়্যার, এই যে টাইমার আইসির কাজ। ঠিক আছে, যে আমি যখন সফটওয়্যার ডিলে তৈরি করতেছি তখন প্রসেসর ব্যস্ত থাকতেছে, কিন্তু যখন আমি এর পরিবর্তে একটা টাইমার আইসি ইউজ করে কাজটা করতেছি, তখন সফটওয়্যার ওই টাইমে মানে প্রসেসর ওই টাইমে ফ্রি থাকতেছে, সে চাইলে অন্য কোনো কাজ করতে পারতেছে। এখন ধরেন একদম কমন উদাহরণ যেটা আমাদের এই ক্ষেত্রে আসে, সেটা হচ্ছে আমাদের বাসায় আমরা ওভেন ইউজ করি অনেকে, তাই না? ইলেকট্রিক ওভেন বা মাইক্রোওয়েভ ওভেন। তো আমরা কি করি? টাইম দিয়ে দিই না, টাইম সেট করে দিই যে এত সেকেন্ড বা এত মিনিট, রাইট? আমরা টাইম ফিক্স করে দিই। এখন মনে করেন প্রসেসরকে আপনি ওই টাইম গুনার দায়িত্ব দিলেন, ঠিক আছে? ও বসে বসে গুনতেছে কতক্ষণ ডিলে হইল, 2 মিনিট পরে সে বন্ধ করবে। তাইলে অন্য কাজগুলো যে করার আছে সেগুলা কে করবে? আপনি একটা ফিক্সড টেম্পারেচার দিয়ে দিচ্ছেন, মনে করেন যে এই টেম্পারেচারে এটা বেক হবে বা কুক হবে কিছু একটা। তাহলে ওই টেম্পারেচার তো কাউকে কন্ট্রোল করতে হবে, তাই না? তারপরে মনে করেন আপনি যখন খাবার গরম হয় ওই ডিস্কটা, নিচের ডিস্কটা ঘুরে, তাই না? বা গ্রিল হইলেও তখন ওই ইয়াটা ঘুরে, বারটা ঘুরে। তো এই যে এই জিনিসগুলা কন্ট্রোল কে করবে? তার মানে যদি ওই টাইমে প্রসেসর ওই ডিলে তৈরি কাজটা অন্য কাউকে দিয়ে দেয়, তাহলে ও কিন্তু অন্য কাজগুলো কন্ট্রোল করতে পারবে। আর যদি না দেয়, তাহলে ওকে বসে বসে টাইম দিলেই কাউন্ট করা লাগবে, অন্য কাজ তো আর কি করবে সে? ঠিক আছে, এই জন্য আমাদের এই জাতীয় যে টাইমার আইসি গুলো সেগুলো প্রয়োজন। আমাদের অনেক সময় মনে হয় যে এগুলা মনে হয় অ্যাবসলিউট হয়ে গেছে, এগুলা কোথাও লাগে না, এরকম না। আমি বলতেছি না যে সব জায়গায় 8 to 5 4 বা 5 3 ইউজ করা হয় না, এটা আমি বলতেছি না। কিন্তু এই জাতীয় যে আইসি গুলো সেগুলো কিন্তু অনেক 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 উদাহরণ আছে আমাদের রিয়েল লাইফে। ঠিক আছে, দেখেন, এটা হচ্ছে আমাদের এই আইসির পিন ডায়াগ্রাম। এই আইসির পিন ডায়াগ্রাম আমাদের, এটা কয়টা পিন আছে? 24টা পিন আছে। এখন এই যে আইসি বা এই টাইমার আইসিতে আমাদের 3টা কাউন্টার আছে। 3টা কাউন্টার কেন? ওই যে টাইম ডিলে কাউন্ট করবে, এই জন্য। ঠিক আছে, তার কি কাজটা কি? টাইম ডিলে কাউন্ট করা। তো এই যে কাউন্টার, এই যে কাউন্টার, এই যে কাউন্টার, 3টা কাউন্টার আছে। কাউন্টার 0, কাউন্টার 1 এবং কাউন্টার 2, 3টা কাউন্টার আছে আমাদের। 3টা কাউন্টারের প্রত্যেকটার জন্য ডেডিকেটেড 3টা করে পিন আছে। একটা হচ্ছে ক্লক পিন, একটা গেট পিন, আর একটা হচ্ছে আউট পিন। আপনারা কি পিন গুলো দেখে বুঝতে পারতেছেন কোনটা ইনপুট পিন কোনটা আউটপুট পিন? এটা বোঝা যায়? এই যে এই পিন গুলোর কথা বলতেছি, এই পিন গুলো তো প্রত্যেকটা কাউন্টারে আছে, তাই না? প্রত্যেকটা কাউন্টারের জন্য আলাদা আলাদা পিন আছে, 3টা 3টা করে। তাহলে এগুলোর মধ্যে কোনটা ইনপুট পিন কোনটা আউটপুট পিন, এটা বোঝা যায় কিনা? ক্লক আর গেট হচ্ছে ইনপুট, আর হুম, আউট হচ্ছে আউটপুট। ক্লক আর গেট হচ্ছে ইনপুট আর আউটটা হচ্ছে আউটপুট। তাহলে দেখেন, এখন আমি যে কথাগুলো বলবো গুরুত্বপূর্ণ। আমাদের এই 8 to 5 4 বা 8 to 5 3 যেটাই বলি না কেন, এখানে আমাদের 3টা করে কাউন্টার থাকে। ঠিক আছে, এবং এই কাউন্টার গুলো হচ্ছে 16 বিটের কাউন্টার। মানে ম্যাক্সিমাম আপনি এখানে 16 বিটের কাউন্ট দিতে পারবেন। এই কাউন্টার গুলো কত বিটের? 16 বিটের কাউন্টার। এখন তাইলে ম্যাক্সিমাম কোন 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 পর্যন্ত কাউন্ট দিতে পারবেন বলেন তো? ম্যাক্সিমাম কাউন্টের ভ্যালু কত হতে পারে এখানে? কত হতে পারে ম্যাক্সিমাম কাউন্টের ভ্যালু? এফ, তাই না? 16 বিট। 16 বিট কাউন্টার যদি হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত? এফ না,
এটাই তো ম্যাক্সিমাম কাউন্ট দিতে পারেন। এবং এই 3টা কাউন্টারই হচ্ছে ইন্ডিভিজুয়াল কাউন্টার, মানে 3টা আলাদা আলাদা ভাবে কাজ করতে পারে। এই কাউন্টার আলাদা কাজ করবে, এটা আলাদা কাজ করবে, এটা আলাদা কাজ করবে। ওকে, এই আইসি গুলো কিন্তু সব প্রোগ্রামেবল আইসি, আমরা যা পড়তেছি, ঠিক আছে? সব প্রোগ্রামেবল আইসি, প্রোগ্রামেবল ইন্টারভাল টাইমার, মানে এগুলোকে প্রোগ্রাম করে কাজ করানো হয়। এখন দেখেন, এই 3টা কাউন্টারই হচ্ছে ডাউন কাউন্টার। ডাউন কাউন্টার মানে কি? কাউন্টিংটা নিচের দিকে হবে। আপ কাউন্টারও হইতে পারে, ডাউন কাউন্টারও হইতে পারে। ধরেন আমি যে রেকর্ডিং করছি, আপনারা প্লে করছেন ইউটিউবে, ঠিক আছে? ইউটিউবে ছেড়ে দিছি, আপনারা দেখতেছেন। এখন দেখেন না, যখন আমরা ভিডিও টিডিও প্লে করি, 2টা কাউন্টার থাকে। একটা হচ্ছে দেখায় যে ভিডিও কতক্ষণ প্লে হইলো, এটা একটা কাউন্টার, তার মানে কি এটা আপ কাউন্ট করতেছে। আরেকটা হচ্ছে আমার কি হয়, এরকম কিছু কাউন্টার থাকে যেটা হচ্ছে আমার কতক্ষণ বাকি আছে এই জিনিসটা দেখায়, টোটাল টাইম এটা বাকি আছে এতক্ষণ। তাহলে কি ওইটা ডাউন কাউন্টার। তো আমাদের এই 3টা কাউন্টার হচ্ছে ডাউন কাউন্টার বেসিক্যালি, ঠিক আছে? মানে ধরেন আপনি ওকে 10 কাউন্ট করতে বলছেন, বুঝছেন কি বলছি? 10 কাউন্ট করতে বলছেন, তাহলে কাউন্টের ভ্যালুটা ওকে প্রসেসরকে প্রথমে দিয়ে দিতে হবে। প্রসেসর ডেটা বাসের মাধ্যমে, মনে করেন এই পাশে 8086 আছে, ডেটা বাসের মাধ্যমে প্রসেসর কি করবে, ওকে দিয়ে দিবে যে তোমার কাউন্টের ভ্যালু হচ্ছে 10, তাহলে তুমি 10 কাউন্ট করবা। তাহলে ওর কিভাবে কাউন্ট করবে, ও 10 থেকে 9 হবে, বুঝেন? 9 থেকে 8 হবে, 8 থেকে 7 হবে। এভাবে হতে হতে একটা সময় কি, একটা সময় 0 হয়ে যাবে। যখন 0 হয়ে যাবে তখন কাউন্টিং বন্ধ হবে। বুঝেন কি বলতেছি? ওকে আপনি 10 লোড করে দিছেন, কিন্তু ওকে লোড করে দিছেন কত? 10। কে দিছে? প্রসেসর দিছে। তাইলে ও যেহেতু এটা ডাউন কাউন্টার, ও ডিক্রিমেন্ট হবে, 10 থেকে 9, 9 থেকে 8, 8 থেকে 7, এভাবে করে ডিক্রিমেন্ট হবে। হয়ে যখন 0 হয়ে যাবে তখন সেই 0টাকে বলা হয় টার্মিনাল কাউন্ট। হ্যাঁ, টিসি, টার্মিনাল কাউন্ট। এই টার্মিনাল কাউন্টে যখন পৌঁছে যাবে তখন সে একটা ইন্টারাপ্ট সিগন্যাল জেনারেট করবে। এখন আমাকে বলেন, এই যে আমি বললাম যে 10 থেকে 9 হবে, 9 থেকে 8 হবে, 8 থেকে 7 হবে, কখন 10 থেকে 9 হবে? ওর যখন মন চায় তখন হয়ে যাবে এরকম? আমি ওকে কাউন্ট করতে বলছি, ধরেন আপনাকে আমি কাউন্ট করতে দাঁড় করাই দিছি যে বাবা তুমি কাউন্ট করো, তাহলে আপনি কাউন্ট করতে শুরু করলেন, 10 থেকে শুরু করছেন, 10 বললেন, 10, তারপর 2 ঘন্টা পরে যে বললেন 9, তারপরে আবার 1 ঘন্টা পরে যে বললেন 8, মানে যখন যা ইচ্ছা বলতেছেন। তো ও যদি এরকম যখন যা ইচ্ছা বলে তাইলে কি হবে? তাহলে কি কাউন্টিং হইলো? ও কখন 10 থেকে 9 হবে, কখন 9 থেকে 8 হবে? যখন ও কোনো, ওকে কোনোভাবে ট্রিগার করা হবে। সেই ট্রিগারটা কি? সেই ট্রিগারটা হচ্ছে ক্লক পালস। তো এখানে দেখেন একটা ক্লক পিন আছে, এটা ইনপুট হিসেবে কাজ করবে। এর অর্থ হচ্ছে ইনপুট হিসেবে তাকে ক্লক পালস দেয়া হচ্ছে। মনে করেন ও এরকম একটা ক্লক পালস পাইছে, ক্লক পালসটা ইনপুট, ঠিক আছে? এবং একটা ক্লক পালস আমার এখানে আঁকতে সমস্যা হচ্ছে, সে পাইছে। এখন ওকে মনে করেন আপনি কাউন্ট দিছেন হচ্ছে 3, বুঝছেন আমি কি বলতেছি? কাউন্ট দিছেন 3, মানে সে 3 পর্যন্ত কাউন্ট করবে, বা যে কোনো কিছু 3টা কাউন্ট করবে সে। ওকে কাউন্টের ভ্যালু দিছেন 3, তাইলে ও কি কাউন্ট করবে? ধরেন ওর কাছে আছে কাউন্টের ভ্যালু, ওকে প্রথমে দেওয়া আছে 3, তাইলে ক্লক পালস যখন প্রথম ক্লক পালস সে পাবে, এই ক্লক পালসটা যখন সে পেল, সে 3 থেকে 2 হলো। সেকেন্ড ক্লক পালসটা যখন পেল, 2 থেকে 1 হলো। থার্ড ক্লক পালসটা যখন পাবে তখন সে কি হয়ে গেল? 0 হয়ে গেল। যখন এই থার্ড ক্লক পালসটা পেয়ে গেল, সে কি করবে, যে আউট পিন যেটা আছে, আউট পিনে সে একটা ইন্টারাপ্ট সিগন্যাল পাঠাবে। এবং জেনারেলি আউট পিনটার কানেকশন থাকবে হচ্ছে আমাদের ইন্টারাপ্ট পিনে। এখন সেটা ডিরেক্ট আইএনটিআর পিনেও হতে পারে, আবার সেটা আমাদের ওই যে 8259 এর IR0 থেকে IR7 এর কোনো পিনেও হতে পারে। জেনারেলি IR0 থেকে IR7 এর পিনেই হবে, ঠিক আছে? এই আউটপুট পিনটা, তার মানে 3টা করে পালস পাবে, আর সে 0-তে পৌঁছায় যাবে। কারণ একটা পালস পাবে, সে এক ভ্যালু ডিক্রিমেন্ট হলো, আরেকটা পালস পাবে, আরেক ভ্যালু ডিক্রিমেন্ট হলো, আরেকটা পালস পাবে, আরেক ভ্যালু ডিক্রিমেন্ট হলো, এভাবে ধীরে ধীরে কি হবে, সে ডিক্রিমেন্ট হবে, ঠিক আছে? তাহলে আমাকে বলেন, কাউন্টের ভ্যালু 3 না দিয়ে যদি 4 দেই, তাহলে কি চেঞ্জ আসবে এখানে? কাউন্টের ভ্যালু 3 দিলাম না, 4 দিলাম, তাহলে কি চেঞ্জেস আসবে?
বলেন। এখানে তো আমরা 3 ধরে নিয়ে আলোচনা করলাম, যদি 4 দিতাম তাহলে কি হতো? কি হতো 4 দিলে? তাহলে কি 3টা ক্লক পালস পেলে সে হচ্ছে আউটপুট সিগন্যাল দিত বা ইন্টারাপ্ট সিগন্যাল দিত? এই আউট পিনটা কানেক্ট থাকে কোনো ইন্টারাপ্ট পিনের সাথে, ঠিক আছে? সেটা ওই যে IR0 থেকে IR7 হতে পারে। তাহলে যখন আমি 3 কাউন্ট দিচ্ছি তখন 3টা ক্লক পালস পেলে সে একটা আউটপুট সিগন্যাল দিচ্ছে। তাহলে যখন 4 দিব তাহলে কি তখন কি ঘটনা ঘটবে? যদি আমি এই 4 দেই, কাউন্টের ভ্যালুটা 4 দেই, 4টা ক্লক পালসে একটা সিগন্যাল দেওয়া 4টা হবে। ক্লক পালসে একটা সিগন্যাল পাবো আমরা, ঠিক আছে? আর গেট পিনটা হচ্ছে কোনো কিছু অ্যানাবল করার জন্য। গেট মানেই সেটা হচ্ছে অ্যানাবল করার জন্য, ঠিক আছে? কারা আসছে না? স্টুডেন্ট আসতেছে শুধু। 5 মিনিট। হুম। হুম, দেখেন, গেট পিনটা হচ্ছে কোনো কিছু অ্যানাবল করার জন্য, ঠিক আছে? এখন গেট পিনটা আসলে অর্থ কি? ধরেন ওই যে আবার ওভেনের উদাহরণটাতেই যাই, যে আমরা টাইমিং ঠিক করে দিলাম। ধরেন আমি কেক বেক করব, আমি 10 মিনিট প্রিহিট করতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি টাইম ঠিক করে দিলাম যে 10 মিনিট প্রিহিট হবে। এরপর আমি যখন স্টার্ট করতে চাইবো আমাকে কি করতে হবে? স্টার্ট বাটনে প্রেস করতে হবে না? শুধু টাইমার চেঞ্জ করে টাইমিং ঠিক করে দিলে কি হবে? আমাকে স্টার্ট বাটনে প্রেস করতে হবে। তো ওই জিনিসটাই হচ্ছে গেট, ঠিক আছে? গেট পিনে 1 পেলে সে এই কাউন্টার অ্যাক্টিভেট হবে, গেট পিনে যদি 0 পায় তাহলে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। মনে করেন আপনি কোনো কিছু 40 মিনিটের জন্য কুক করতে দিচ্ছেন, এখন 30 মিনিট হয়ে গেছে, আপনি ওটাকে বন্ধ করে দিবেন। তাহলে কি করতে হবে? আপনি ফোর্সলি আপনাকে স্টপ করতে হবে। তো তার মানে কি গেটে আসলে 0 করা। আমি এই যে ফোর্স স্টপ করছি তার মানে কি গেটে 0 করে দিচ্ছি। আর যদি ফোর্স স্টপ না করি তাহলে কি হবে? 40 মিনিট টাইম দিচ্ছে, 40 মিনিট গেলে একাই বন্ধ হয়ে যাবে। তার মানে যখন কাউন্টিং শেষ হয়ে যাচ্ছে 40 মিনিটের, 40 মিনিটের পর কিন্তু একাই গেট 0 হয়ে যাচ্ছে। আর যদি আপনি ফোর্স গেট 0 করতে চান তাহলে আপনি সেটা কি করতে পারেন? আপনাকে আলাদা করে গেট পিনকে ডিসেবল করতে হবে, 0 করে দিতে হবে। আর যখন 1 থাকবে তখনই আপনার আলটিমেটলি কি হবে? এই কাউন্টারটা কাজ করবে, ঠিক আছে? যাই হোক, দেখেন, মানে ইলেকট্রনিক্স এর ভাষা শুধু এখানে এখানকার কথা বলতেছি না। গেট মানে হচ্ছে অ্যানাবল করা। এই জিনিসটা আপনাদের ডিকোডার যখন পড়াইছি তখনও বলছিলাম। এখন খেয়াল করেন, এটার খুব বেসিক একটা উদাহরণ আপনারা ল্যাবে দেখে আসছেন। কোন ল্যাবে? কমিউনিকেশন ল্যাবে, বা আপনাদের ইলেকট্রনিক্স ল্যাব হইতে পারে, বা আপনাদের সার্কিট ল্যাব হইতে পারে। আপনারা ফাংশন জেনারেটর দেখছেন না? ফাংশন জেনারেটরের কথা তো মনে আছে, তাই না? ফাংশন জেনারেটর কি কাজ করে? ফাংশন জেনারেটরের কাজ কি? একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির বিভিন্ন ধরনের সিগন্যাল জেনারেট করে, যেমন সাইন ওয়েভ বা স্কোয়ার ওয়েভ। তাই না? বিভিন্ন সিগন্যাল, বিভিন্ন ধরনের সিগন্যাল তো জেনারেট করে। বিভিন্ন ফ্রিকোয়েন্সির সিগন্যাল জেনারেট করতে পারে না? ধরেন আপনি 1 কিলোহার্টজ চান, 1 কিলোহার্টজ জেনারেট করবে। 10 কিলোহার্টজ চান, 10 কিলোহার্টজ জেনারেট করবে। এরকম হয় না? বিভিন্ন ফ্রিকোয়েন্সির সিগন্যাল জেনারেট করতে পারেন না ফাংশন জেনারেটর দিয়ে? পারেন তো, নাকি মনে আছে এগুলা? তো এটা কিভাবে হয়? আমাদের ফাংশন জেনারেটরের ভিতরে একটা বড় ভ্যালুর ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, ঠিক আছে? সেটা ইনপুট ফ্রিকোয়েন্সি বা ক্লক হিসেবে কাজ করে। এখানে যেমন আমাদের, চিন্তা করেন, এখানে আপনারা বললেন যে ম্যাম যদি আমরা 3 কাউন্ট দিই তাহলে 3টা পর পর একটা করে পালস পাবো। 3 মানে 3টা পর পর একটা করে পালস পাচ্ছি। কিন্তু যদি কাউন্ট 4 হতো তাহলে 4টা পর পর একটা করে ক্লক পালস পেতাম। এখন মনে করেন, ধরে নিচ্ছি আমার কাছে এরকম পালস আছে 20টা। খেয়াল করেন, 20টা 20টা পালস আমি ইনপুট আকারে দিচ্ছি, ঠিক আছে? তাহলে কাউন্ট যদি আমি 4 রাখি এক্ষেত্রে, তাহলে কত
কতগুলো আউটপুট পালস পাবো আমি? আমার প্রশ্ন বুঝতে পারছেন? আমার কাছে এরকম পালস আছে হচ্ছে 20টা, 5টা। তাই না? এখন আমি কাউন্ট দিলাম 4, তাহলে আমি আউটপুট পালস কয়টা পাবো? 5টা পাবো না? 5টা আউটপুট পাচ্ছি। আর যদি আমি কাউন্ট 5 দিয়ে দেই, অথবা মনে করেন কাউন্ট আমি 2 দিলাম, তাহলে প্রতি 2টা ক্লক পালস পর পর আমি একটা করে আউটপুট পাবো। তাহলে টোটাল কতগুলো পাবো? 10টা। 10টা পাবো, তাই না? তার মানে আসলে কি বলতে চাচ্ছি, তার মানে আউটপুট ফ্রিকোয়েন্সি, যেটা আউটপুট ফ্রিকোয়েন্সি সমান হচ্ছে ইনপুট ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই কাউন্ট। ইনপুট ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই কাউন্ট। ফাংশন জেনারেটরে যেটা করা হয়, ফাংশন জেনারেটরে একটা হাই ফ্রিকোয়েন্সি দেয়া থাকে ইনপুট আকারে। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি, জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে ধরতেছি। মনে করেন সেটা ধরেন দেওয়া থাকলো 10 মেগাহার্টজ বা 100 মেগাহার্টজ, আরো বেশি থাকে, ধরলাম সেটা 100 মেগাহার্টজ। ঠিক আছে, এখন যখন আমরা ওই যে নব ঘুরাই আমরা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করি না? অ্যাকচুয়ালি আমরা কিভাবে চেঞ্জ করতেছি? আমরা কাউন্টার ভ্যালুটা, নব ঘোরানোর মাধ্যমে আমরা কাউন্টার ভ্যালুটা চেঞ্জ করতেছি। তো আপনি কাউন্ট বাড়াবেন কমাবেন সেই হিসেবে আপনার আউটপুট ফ্রিকোয়েন্সিটা কমবে বাড়বে। মনে করেন আপনি কাউন্ট দিলেন 5, তাহলে সেক্ষেত্রে কি হবে? কাউন্ট যদি 5 হয়, 20টা পর পর একটা করে সিগন্যাল পাবেন, তাই না? একটা করে পাস পাবেন, তাহলে এটা হচ্ছে কি 20 মেগাহার্টজ হচ্ছে। আর যদি সেটা না দিয়ে আপনি মনে করেন 10 দেন, কাউন্টের ভ্যালু 10 দেন, তাহলে সেক্ষেত্রে আপনি আউটপুট ফ্রিকোয়েন্সি কত পাবেন? যদি এখানে 5 না দিয়ে 10 দেন, তাহলে আউটপুট ফ্রিকোয়েন্সি কত পাবেন? 10 মেগাহার্টজ হবে, ঠিক না? এটাই কিন্তু আসলে ফাংশন জেনারেটরের বেসিক। ফাংশন জেনারেটরে আমরা যে নব ঘুরাই, বেসিক্যালি আমরা কাউন্ট চেঞ্জ করি। ঠিক আছে, আর কিছুই না। এটা কার অন আছে? সাকিব মাইক্রোফোন। মিউট সাকিব করো এটা অফ মাইক্রোফোন। করে দেন, হ্যাঁ, মাইক্রোফোনটা অফ করে দেন, মিউট করে দেন। আচ্ছা, তাহলে ক্লক, গেট এবং আউট পিন আমরা বুঝলাম। এরপর আসতেছে হচ্ছে ডেটা বাস। ডেটা বাস দিয়ে আমরা সবাই জানি, ডেটা বাসের জন্য এখানে 8টা লাইন আছে, D0 থেকে D7। তার মানে এই 8টা লাইন দিয়ে ডেটার আদান প্রদান হবে। ডেটার আদান প্রদান কিভাবে হবে? ওই যে আমি কাউন্টার ভ্যালু দিতে চাই, মনে করেন কাউন্টার 0 কে বলতে চাই যে কাউন্টার ভ্যালু 4, কিভাবে দিব? সেই ডেটাটা যাবে কিভাবে? তার জন্য তো ইনস্ট্রাকশন লাগবে, তাই না? কি ইনস্ট্রাকশন? আউট ইনস্ট্রাকশন। প্রসেসর থেকে অন্য কোথাও ডেটা পাঠাতে হলে আউট ইনস্ট্রাকশন, অন্য কোথাও থেকে প্রসেসরে ডেটা আসতে হলে ইন ইনস্ট্রাকশন পড়ছি আমরা। তাহলে এই যে ডেটা পাঠাবো প্রসেসর থেকে, কাউন্টের ভ্যালুটা দিব কাউন্টারে, কিভাবে যাবে? ডেটা বাস দিয়েই তো যাবে, এই জন্য ডেটা বাস বাই ডিরেকশনাল। আবার কাউন্টার থেকে কোনো কিছু প্রসেসরে যেতে হলে সেটাও কিন্তু ডেটা বাস দিয়েই যাবে। ওকে, আরো আছে এখানে রিড রাইট, A0, A1 এবং চিপ সিলেকশন। রিড রাইট যে পিনটা, রিড রাইট পিন এর আগে যতগুলো আসছে কোর্সের সবগুলোতেই ছিল। মনে করেন আমরা যখন ডিজাইনিং শিখছি 8255 এর সাথে 8086 এর যে কানেকশন, তখন আমরা কি দেখছি? প্রসেসর থেকে একটা ডিকোডার হয়ে আমাদের রিড সিগন্যাল আসে হচ্ছে 8255 এ, বা রাইট সিগন্যাল আসে 8255 এ। সেম এটার ক্ষেত্রে ডিজাইনিং কিন্তু হুবহু 100% সেম। 8255 এর সাথে যেভাবে 8086 এ ইন্টারফেস করা হয়, 8254 এর সাথে সেম ভাবে ইন্টারফেস করা হয়। ওইখানে দেখেন, আমাদের 8255 যখন পড়ছিলাম, ওইখানে দুইটা অ্যাড্রেস পিন ছিল, একটা ছিল A0 আর একটা ছিল A1, মনে আছে? অ্যাড্রেস পিন দুইটা কেন ছিল? এই প্রশ্নের উত্তর আমাকে দিতে পারবেন? এখানকার কথা বলতেছি না, এখানকার A0 A1 এর কথা বলতেছি না, ওইখানকার A0 A1 এর কথা বলতেছি। 8255 এ কেন দুইটা অ্যাড্রেস পিন ছিল আমাদের? হুম, টেল মি, বলেন। দুইটা অ্যাড্রেস পিনই কেন? একটা অ্যাড্রেস পিন না কেন? তিনটা অ্যাড্রেস পিন না কেন? দুইটা কেন? ওয়াই টু? 8255 এর ক্ষেত্রে অ্যাড্রেস পিন দুটো কেন ছিল?
ম্যাম এখানে কম্বিনেশন আমরা ৪ টা করতে পারতাম। পোর্ট A, পোর্ট B, কম্বিনেশন পোর্ট ৪ C টা আর দরকার ছিল বাবা। করতে পারতাম না, করাই লাগবে। জি ম্যাম করাই ৪ লাগবে টা আপনার। দরকার ছিল। আপনার তো অপশন নাই। কারণ আমাদের কম্বিনেশন ৪ টা কি? একটা পোর্ট A, পোর্ট B, পোর্ট C, কন্ট্রোল রেজিস্টার। ৪ টার জন্য ৪ টা অ্যাড্রেস লাগবে। তো তাহলে ২ টা কম্বিনেশন লাগবে না? কারণ 2 টু দি পাওয়ার 2 সমান কি? 4। তাহলে ২ টা পিন হলেই না আপনি ৪ টা কম্বিনেশন পাবেন। না হলে তো পাবেন না। এজন্য ২ টা পিন ছিল। তো এখানে আমাদের কয়টা কম্বিনেশন? এখানে আমাদের কয়টা অপশন আছে? ওইখানে তো ছিল যদি A1 A2 0 0 হয়, মানে A0 A1 0 0 হয় তখন পোর্ট A সিলেক্ট হয়, 0 1 হলে পোর্ট B সিলেক্ট হয়, 1 0 হলে পোর্ট C, আর 1 1 হলে কন্ট্রোল রেজিস্টার। তাহলে এখানে আমাদের কয়টা অপশন আছে? এখানে তো পোর্ট বলে কিছু নাই, তাহলে এখানে কি আছে? হুম, কি আছে এখানে? কাউন্টার আছে না? এখানে তো কাউন্টার আছে। ওইখানে যেমন পোর্ট A, পোর্ট B, পোর্ট C ছিল, এখানে কাউন্টার 0 আছে, কাউন্টার 1 আছে, কাউন্টার 2 আছে। তাহলে মনে করেন প্রসেসর ডেটা পাঠাতে চায় কাউন্টার 0 তে, তাহলে কি সে কাউন্টার 0 এর অ্যাড্রেস দিবে না 1 এর অ্যাড্রেস দিবে? অবশ্যই 0 এর অ্যাড্রেস দিবে। তাহলে এখানে অ্যাড্রেস কয়টা লাগবে? 4 টা লাগবে না? কারণ কাউন্টার 0 এর অ্যাড্রেস, কাউন্টার 1 এর অ্যাড্রেস, কাউন্টার 2 এর অ্যাড্রেস, সেই সাথে কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস। এটাকেও তো ইনিশিয়ালাইজ করতে হয়, তাহলে কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস লাগবে। তাহলে 4 টা অ্যাড্রেস এক্ষেত্রেও লাগবে, এই জন্য এখানে 2 টা অ্যাড্রেস পিন। বুঝতে পারলেন? আর এখানেও ওইটার মতো চিপ সিলেকশন লজিক আছে, এবং এখানেও ওইটার মতো কি হবে, এই চিপ সিলেকশন লজিকটা এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে এই কাউন্টার 0, কাউন্টার 1, কাউন্টার 2 এবং কন্ট্রোল রেজিস্টার এই 4 টার কোনো একটা অ্যাড্রেস পেলেই যেন এই চিপ সিলেকশন লজিকটা সিলেক্ট হয়, আদারওয়াইজ না হয়। নাহলে কিন্তু ডিজাইনিং ভুল হয়ে যাবে, মানে ওইটার ডিজাইনিং আর এটার ডিজাইনিং একদম হুবহু সেম, কোনো পার্থক্য নাই। ঠিক আছে? আর আছে কন্ট্রোল রেজিস্টার। কেন? কন্ট্রোল রেজিস্টারে যাতে কন্ট্রোল ওয়ার্ড পাঠানো যায়, 8254 যাতে ইনিশিয়ালাইজ করা যায় সেজন্য। ঠিক আছে? আজকে এতটুকু পর্যন্তই থাক। আমি আজকে আর এটা নিয়ে কথা বলবো না। নেক্সট দিন ইনশাআল্লাহ অফলাইন ক্লাসে আমরা এটা পড়ে